দেখছেন স্বপ্নধরা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। যদিও দেশে এই মুহূর্তে রাজনীতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের মানুষ একটু চিন্তিত, নারী নির্যাতন নিয়ে আজকেও সারা দেশ উত্তাল ছিল, তারপরেও সংস্কার, নির্বাচন, ঐক্যমত্য এইসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে। আমরা আজকে আসলে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনার চেষ্টা করবো, যে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অর্থ যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা বিষয় দিয়েছি সংস্কার, নির্বাচন, ঐক্যমত কিভাবে কত দূর। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, এটা পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং আছেন সাইফুল হক, তিনি সাধারণ সম্পাদক পিপলস ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক, আপনার কাছে জানতে চাইবো যে শিরোনামে যেটা বলছিলাম বা শুরুতে আমি যেমনটা বলছিলাম, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে গেলে এখন তারা আসলে একটা জিনিস খুব গুরুত্ব দিচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত ঠিক হয়ে আসে। সারা দেশ চলছে নারী নির্যাতন নিয়ে বা নারীর প্রতি সহিংসতা নিয়ে যে ধরনের কথা হচ্ছে, এটি নিয়ে কিন্তু সারা দেশের মানুষ মোটামুটি উত্তাল। আজকেও নানা জায়গায় আমরা বিক্ষোভ দেখেছি। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে, কেউ বলছে যে এই পরিস্থিতি একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কেউ বলছেন যে সংস্কার আগে করে ফেললে এই সমস্যার সমাধান হবে। কেউ আবার হচ্ছে সব কিছু মিলে বলছেন যে আসলে রাজনীতি সংস্কারটা পরে, নির্বাচনটির পরে দিলেও সম্ভব। আপনার কাছে আপনার কাছে কি মনে হয় এই যে মানুষের যে চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর চাওয়া, এটা আসলে কিভাবে একসাথে করা যায়? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন ফজলু ভাই। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা মানুষের তো একটা হিমালয় সমান প্রত্যাশা ছিল এই সরকারের কাছে। 7 মাস আগেও যে প্রত্যাশা ছিল, কিন্তু যত দিন গেছে প্রত্যাশার পারদটা কিন্তু কমতে কমতে এখন খুবই নিম্নতম পর্যায়ে প্রত্যাশাটা এখন নেমে আসছে। মানুষ বাজারটা নিয়ন্ত্রণ চায়, তার জানমালের হেফাজত চায়, জানমালের নিরাপত্তাটা দেখতে চায়। এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, নিজের প্রতিনিধি নির্বাচন করবে, মানুষ আসলে সেই নির্বাচনের দিকে মানুষ কিন্তু তাকিয়ে আছে। সংক্ষেপে বললে পরিস্থিতিটা হচ্ছে মোটামুটি এরকম। এই মুহূর্তে যেটা আপনি উল্লেখ করছিলেন, এক ধরনের সামাজিক নৈরাজ্যের পরিস্থিতি চলছে এখন। যত দিন যাচ্ছে তত বেশি মনে হচ্ছে নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে। মানুষের উদ্বেগ, উৎকণ্ঠাটা বাড়ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে, এবং মনে হচ্ছে যে সরকার পরিস্থিতিটা ঠিক সামাল দিয়ে উঠতে পারছেন না। গত কদিনে ঢাকাসহ দেশব্যাপী যে উত্তাল দিনগুলো, সেটাই প্রমাণ করছে যে পরিস্থিতিটা কতখানি অস্থির, অনিশ্চিত, এবং বলতে পারেন আমরা কোন দিকে যাচ্ছি হলপ করে জোর দিয়ে কারো পক্ষে বলাটা খুব মুশকিল। এরকম হওয়ার কথা ছিল না। সেদিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন, দেশে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, তাতে তো এরকম একটা অবস্থায় তো জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। আমি কথাটা উল্টো দিক থেকে ঠিক উল্টোভাবে বিবেচনা করি। যেটা চলছে, সরকার ইতিমধ্যেই দুটো তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ 90 দিন, তার চেয়ে বেশি সময় তারা কিন্তু পার করে ফেলেছেন। এখনো পর্যন্ত তারা জন আস্থা অর্জন করবার মতন দৃশ্যমান কার্যকরী কোনো কিছু করতে পারেননি। মানুষ দেখছে একদিকে সরকার দুর্বল, এটা আগে থেকে মানুষ দেখে আসছিল। আরেকদিকে গত 2-3 মাস ধরে যখন দেখছে সরকার অকার্যকর, সরকারে ওই অর্থে কোনো ইফেক্টিভনেস নাই। মানুষ তো সরকারের কাছে শেষ পর্যন্ত মানুষ এক ধরনের আশ্রয় চায়, নিরাপত্তা চায়। তো এরকম একটা জায়গা থেকে যা খুশি করা চলে। বাংলাদেশে বাস্তবত সেরকম একটা পরিস্থিতি চলছে। এখন এই অবস্থাতে নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায়, আমার আশঙ্কা নৈরাজ্যের আরও বিস্তৃতি ঘটবে। সেখানে আপনি যেটা বলছিলেন, তাহলে করণীয়টা কী? করণীয়টা হচ্ছে, যেটা আমি মনে করি আজকে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি রেখেই তারা এখন কাজ শুরু করেছেন। আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা যদি কাজ করে, তাহলে এর আগেও জাতীয় নির্বাচন করাটা অসম্ভব নয়, সেটাও সম্ভব। নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করবেন। রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি চলছে। সুতরাং একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে,
নানা অনিশ্চয়তা, নানা ধরনের ঝুঁকি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বাড়তে থাকবে। আর লাস্ট কথা বলি, এই এপিসোডে কোনো রাজনৈতিক দল কেউ বলেনি যে কেউ সংস্কার চায় না, কেউ বলেনি যে আমরা যে গণহত্যা সংগঠিত হয়েছে, 16 বছর যে অপরাধ সংগঠিত হয়েছে, প্রত্যেকে আমরা এগুলোর বিচার চাই, আইনানুগ এটা বিচার চাই। কেউ কেউ চেষ্টা করছেন নির্বাচনের বিপরীতে সংস্কার এবং বিচারকে দাঁড় করানোর জন্য। আমরা ইতিমধ্যে, এটা তো আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের 31 দফা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা বহু বছর ধরে রাজপথে, আমরা বলেছি পুরনো জমানায় ফেরার কোনো সুযোগ নেই। তাহলে যে ব্যবস্থা একটা দলকে, একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তার একটা গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার দরকার। সেজন্য আমরা সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি, একটা বোঝাপড়ার জায়গাটা আসার জন্য। আরেকটা বিচারটাও সরকারের দুটো ব্যাপারে তারা একটা ভিত্তিটা তৈরি করবেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট তারা এটাকে এগিয়ে নেবেন। আর দেশে কোনো বিপ্লব হয়নি। আর যখন ওই যে বললেন না সংবিধান সভার যে প্রশ্নটা, যে দেশে কোনো সংবিধান থাকে না, নতুন একটা রাষ্ট্র যখন পত্তন হয়, তখন সেখানে সংবিধান সভার প্রশ্ন ওঠে। দেশে একটা নতুন শ্রেণী ক্ষমতা দখল করেছে, একটা বিপ্লবাত্মক পরিবর্তন হয়েছে, আর তখন আপনার এমন দেশে কোনো সংবিধানও নাই, কোনো ওই অর্থে একটা ললেসনেস চলছে, তখন আপনার নতুন সংবিধানের প্রশ্ন। সুতরাং আমরা বিদ্যমান সংবিধানে আছি, আমাদের কমিটমেন্ট আছে। আমরা মনে করি আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন, তার যেখানে যে পরিবর্তন দরকার, এবং বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ হাঁটতে পারবে। এইটুকু আমাদের চাওয়া। ফজলুর রহমান, আপনার কাছে প্রশ্নটা, আজকেও এনসিপি থেকে যে নতুন পার্টি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু নির্বাচন কথা বলছে। তারা বলছে যে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব, এবং সরকার যে নির্ধারিত সময়তে বলছে এর মধ্যেই করা সম্ভব। আপনার কাছে মনে হয় যে দুটি নির্বাচন একই সাথে করা সম্ভব? যে গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই শব্দটা আমি কখন শুনছিলাম? ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1971, 1971 সনে। 1970 সনে 7ই ডিসেম্বর একটা ইলেকশন হয়েছিল পাকিস্তানে। এটা বলা হইতো MNA, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আর 17ই ডিসেম্বর হয়েছিল MLA, মেম্বার অফ MPA, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। যুদ্ধ যখন শুরু হইল তখন দুইটাকে মিলিতভাবে ডাকা হইতো গণপরিষদ সদস্য। তাদেরকে কাউকে MPA বা MNA ডাকা হইতো না। এই যে গণপরিষদ কথাটা আমরা নিয়ে আসলাম, তখন তো আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র পেয়েছিলাম। রাষ্ট্র পাওয়ার পরে আমাদের কোনো সংবিধান ছিল না। সেই সংবিধানটা প্রবর্তন করার জন্য একটা গণপরিষদ করা হয়েছিল সেই 72 সনে। সেই গণপরিষদের অধিবেশন 10 এপ্রিল প্রথম বসেছিল, এবং 4 নভেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস গণপরিষদ বসেছিল। বসে বাংলাদেশের সংবিধানটা লিখেছিল। যেহেতু সংবিধান ছিল না এবং রাষ্ট্রটা নতুন হয়েছিল, এবং তারা 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকরী করে পদত্যাগ করছিল। পরের বছর 73 সনের 7ই মার্চ আবার সেই নতুন যে 72-এর সংবিধানের অধীনে ইলেকশনটা হয়েছিল। এখন আমাদের যারা নতুন দল করছে, তো তারা কি বুঝে আমি জানি না, তবে এই যে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি এইসব মনে হইলে আমার অতীতের দুই একটা কথা মনে হয়ে যায়। অপ্রাসঙ্গিক কিনা জানি না। আজকে হলো 11ই মার্চ, কথাটা ঠিক না বেটি? 11ই মার্চ প্রথম আমি ট্রেনিং শুরু করলাম, মুক্তিযুদ্ধের ট্রেনিং। শুনলে আপনাদের কাছে অবাক লাগবে কথাটা, কারণ আমি BLF এর মেম্বার ছিলাম। 1969-70 সনে আমি এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজুল আলম খানের কাছে মুক্তিযুদ্ধের শপথ নিয়েছিলাম জহুরুল হক বা ইকবাল হলের শানে বান্দানো ঘাটে সুবে সাদেকের সময়। 7ই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন,
সেই ভাষণের পরে পরে রাত্র 12টার সময় আমি এবং শাহজাহান সিরাজ একই রুমে রুমমেট ছিলাম, 116 নম্বর ইকবাল হল। উনি বললেন, ফজলু এখানে আর থাকার দরকার নাই। আমি উনার জুনিয়র, আসলে আমি উনার কর্মী ছিলাম, জুনিয়র। কি করতে হবে, কালকে সকালেই চলে যাও। এই 7 থেকে 10টা পতাকা, নতুন পতাকা, যে পতাকাটা 2রা মার্চ জনাব আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে গিয়ে দোতলায় উড়াইছিল, লাল সবুজের পতাকা, মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ। সেই 7 থেকে 10টা পতাকা আমার হাতে দিয়া বলল, আরও পতাকা লাগবে, তবে এইগুলা তুমি হিসাবে নিয়ে যাও, নমুনা হিসাবে নিয়ে যাও। সেই পতাকাটা নিয়ে 8 তারিখ সকালবেলা, তখন উল্কা নামে একটা ট্রেন ছিল যেটা চিটাগাং যাইতো। আমি সেই উল্কা ট্রেনে গিয়ে 10টা 11টার সময় গিয়ে ভৈরবে নামলাম। ভৈরব থেকে 1টায় কিশোরগঞ্জ নামলাম। মাইক মারা হইল, ফজলুর রহমান আসিয়াছে, আগামীকাল রথকলার ময়দানে জনসভা 9ই মার্চ। সেই জনসভায় আমি খুব দ্রুত বলতেছি, আমি যেহেতু তাদের সিনিয়র ছাত্রদের, তখন কিশোরগঞ্জের সবচেয়ে সিনিয়র লিডার ছিলাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। আমার দুই পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক, সেক্রেটারি শাহাবুদ্দিন ঠাকুর। 1971 সনের 9ই মার্চ কিশোরগঞ্জের রথকলার ময়দানে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম। 10 তারিখে গ্রামের বাড়িতে গেলাম। আজকে 11 তারিখ থানায় গিয়া বললাম, ওসি সাহেব আপনার কোনো কাজ নাই, অস্ত্রগুলা দিয়া দেন, আমরা এখন ট্রেনিং দিব। 11ই মার্চ 1971 সনে ইটনা মীরাকান্দির মাঠ বলে, ফুটবল খেলার মাঠ, সেই মাঠে ট্রেনিং দিছি। 26শে মার্চ পর্যন্ত বাদিছি সেখানে আমাদের। আমি কেন বলছি কথাটা, সেই আজকে যখন এইখানে আইসা এইসব ধান্দাবাজ, রান্দাবাজ, চান্দাবাজদের কথাবার্তা শুনি, তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয়। আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন, আমি জেনারেশনকে দুষ্টাচ্ছি না, আজকের যারা যুব নেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে, মিল পান না আজকে মিল পান না, কোনো মিল পাই না। আরে আমি তো শেরাটন হোটেলে ডুহি না কোনো দিন, আমি তো ডাইল দিয়ে ভাত খাই, সড়ক দিয়ে হাঁটি, ভাড়া বাসায় থাকি। শেরাটন হোটেলে তো আমি ইফতার করার একাই সাহস পাই না, আবার হাজারে হাজারে ইফতার করানো, এটা তো দিস ইজ নট পলিটিক্স। যে দেশের 60 লক্ষ লোক বস্তিতে ঘুমায়, যে দেশের 10 লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায়, সদরঘাটে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়, যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না, যে দেশের 23% লোক, 4 কোটি মানুষ দিনে মাত্র এক বেলা একটু খাইতে পারে, আর 2 বেলা পানি খায় অথবা লিকুইড খায়া থাকে বা বিস্কিট খায়া থাকে, রিক্সা চালায়, অমুক করে তম করে, সেই দেশে রাজনৈতিক দল নতুন করে শেরাটনে ইফতার করলে তাদের মানসিকতা, হ্যাঁ, আগেই বোঝা যায় মানসিকতাটা কি। অন্যান্য দল, আপনার দলও তো বড় বড় রেস্টুরেন্টে বা বড় দল হোটেলে এই করে, এরকম ইফতার পার্টি দেয়। আমার দল বিএনপি হোটেলে ইফতার পার্টি দেয়। বিএনপি আর নতুন যে দলটা, এই দলের মধ্যে ডিফারেন্সটা যদি আমি বুঝতে না পারি বা বুঝাইতে না পারি, আমার ব্যর্থতা। হ্যাঁ, হাতি আর বিড়াল তো এক জিনিস না। বিএনপির কি বলবো, বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনের 2/3 মেজরিটি পাবে, কোটি কোটি লোক তাদের সমর্থক। আর কালকে দল হয়েছে শুধু এটা তো ইউনূস সাহেবের দল বলে বলে মানুষের এরা এটা করতেছে, এটা তো ইউনূস সাহেবের দল, কিংস পার্টি বলে মানুষ এটা করে। যদি মানুষ বুঝে ফেলে এটার পিছনে সরকারের কোনো ধরনের মানে এটা কি বলবো, উৎসাহ, উদ্দীপনা, অর্থ, বিত্ত নাই, তাহলে কালকের থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো, মাঠে কোনো লোক থাকবে না। আমি ছেলেদেরকে নিরুৎসাহিত করি, তারা যদি পলিটিক্স করতে চায়, বাপের বেটা যদি হয়, তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে, তারা যাওয়া উচিত কৃষকের ক্ষেত কামারে, তারাও যাওয়া উচিত ভূমিহীনের সেই অতে, তাদের ওইখানে গিয়া পলিটিক্সটা করা উচিত। এই যে নতুন পলিটিক্স, সংবিধান পরিবর্তন করবে তারা, সংবিধান কি দিয়ে তারা পরিবর্তন করবে? আমি খুব ক্লিয়ারভাবে একটা কথা বলি, সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই।
নো রাইট। ওই যে ডক্টর আলী রিয়াজ সাহেব, তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মানজনক মনে করি না। উনি সম্মানিত মানুষ, আমার দেশের একজন সন্তান, গিয়া বিদেশ আমেরিকাতে প্রফেসর, ঠিক আছে, উনি জার্নালিজমের এখন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, আবার উনি আইছেন আবার সংবিধানের প্রফেসর হইয়া। হিন্দুদের একটা ধর্মে কথা আছে, সত্য যুগে ছিলেন হরি, তেতা যুগে রাম, দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে। উনি একটা সংবিধান লিখবে, 40 বছর যাবৎ যিনি দেশে নাই, দেশের কিছুই বুঝে নাই, উনি আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লিখবে। অনেক সময় বলে সিরিয়া ফেলাইয়া দিব। এইটা আমি ফজলুর রহমানকে মানতে হবে, যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি, আমি এটা মানি না। এক, গণপরিষদের ইলেকশন বা ওই ইলেকশন, এইসব বলার অর্থ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং ক্ষমতার যে মসনদ, ময়ূর সিংহাসনে বৈশা আরও যদি থাকে শেরাটন, সোনারগাঁও, এইখানের খাওয়া দাওয়া, রাত্রে হোটেলে থাকা, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা, সেই মজাটা করার জন্যই আজকে এইসব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে। খালি সন্তানদের ব্যাপারে আমি বলছি না, সন্তানরা এটা বলে বলে আমি মনে করি না। ইউনূস সাহেবের সরকার বলাচ্ছে। এই বিষয় নিয়ে আবার আসছি আপনার কাছে। সাইফুল হক, আপনার কাছে জানতে চাই, যেহেতু আজকে ইফতারের কথাটা আসলো, আপনি এনসিপির ইফতারে গিয়েছিলেন, একটু জানতে চাই যে একটা ঐক্যমতের কথা বলা হচ্ছে, সেখানে তো রাজনৈতিক দলের নেতারা গিয়েছিলেন, সেখানে বিশিষ্টজনরা গিয়েছিলেন। ঐক্যমত নিয়ে কেউ সংশয় প্রকাশ করেন যে এখন এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সেই 5ই আগস্টের সময় যে ঐক্যমত ছিল, এখন সেটি সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হয়? না, যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছিল, 7 মাস পরে তো ঐক্যটা সেখানে নাই। এটা তো সত্য। নেই কেন? এটা খুব বাস্তব কারণে। যেহেতু আগামী জাতীয় নির্বাচন সামনে, প্রত্যেকে একটা দলীয় এজেন্ডা নিয়ে, জোটগত পলিটিক্যাল এজেন্ডা আছে, একটা ভিশন আছে, স্বপ্ন আছে, প্রত্যেকে নির্বাচন করবেন, বিভিন্ন দলগুলো যাবেন। ফলে এখানে তো রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিছু ডিবেট থাকবে, পলিমিক্স থাকবে, কিছু নানা ধরনের কিছু মতপার্থক্য থাকবে, এবং এটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে এটাই স্বাভাবিক। আমাদের সমাজটা তো বলুন হাইলি একটা মানে অ্যাবসলিউট একটা পলিটিক্যাল সমাজ, এবং পৃথিবীর মধ্যে সম্ভবত বাংলাদেশ এখন সবচেয়ে বেশি পলিটিক্যালি সবচেয়ে বেশি ভাইব্রেন্ট, যেখানে এমন কোনো মানুষ নাই যার জামার পকেটে, পাঞ্জাবির পকেটে 2-4-10টা সংস্কারের প্রস্তাবনা না আছে। প্রত্যেকে দেশকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তো এখানে পার্থক্যটা আছে, থাকবে। কিন্তু আবার বড় দাগের মনে করি, আমি ছাত্রদের সাথে, ওরা আজকে কথা বলেছে, যাদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে, আমি 3-4টা কথা তাদেরকে আমি বলেছি। আমি 1 নম্বর বলেছি যে ধৈর্যটা লাগবে। আমি বললাম যে তোমরা যে ঐক্যটা তৈরি করেছিলে, নানা পার্থক্যের পরও ঐক্যের সুতাটা যেন একেবারে ছিঁড়ে না যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এখানে তোমাদেরও একটা ভূমিকা আছে। এই ব্যাপারটা একটু যত্নশীল, একটু দেখা দরকার। আমি বললাম, আমার দাদু ছোটকালে বলেছিলেন যে যারা শুরুতে খুব জোরে দৌড়ায় তারা কিন্তু বেশি পথ তারা কিন্তু যেতে পারে না। ওরা এখন যে দৌড়ছাপ করছে, বললাম যে একটু ধীরে যাওয়া দরকার। আর একটা যেটা বলেছিলাম যে এক লাফে হয়তো ছোট একটা হয়তো খাল পার হওয়া সম্ভব, কোনো নদী বা সমুদ্র এক লাফ দিয়ে পার হওয়া সম্ভব না। আরেকটা যেটা লাস্ট যেটা বলেছে আরেকজনকে, সেটা বললাম যে সব অর্জনটা এক দৌড়ে, এক যাত্রায় সব অর্জনটা নেওয়ার হাতে মুঠায় নেবার চেষ্টাটা না করাটা ভালো। এটা একটা অবাস্তব জায়গাটা। আর রাজনীতিটা এটা T20 অথবা 1 ডে ক্রিকেট ম্যাচের মতো না। এটা একটা অনেকটা বলতে পারেন একটা 5 দিনের একটা টেস্ট ম্যাচের মতন। এখানে T20ও মাঝে মধ্যে খেলতে হবে, 1 ডেও খেলতে হবে, কিন্তু ফাইনালি আপনাকে একটা টেস্ট ম্যাচের জায়গায় আপনাকে যেতে হবে। আমি মনে করি আজকে তারা তাদের বক্তব্য তারা দিয়েছে, এবং তারা যথেষ্ট উষ্ণ ছিল, সবাইকে তারা একটা আতিথেয়তা করার তারা আন্তরিকভাবে তারা একটু চেষ্টা করেছে। আমি তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করেছি। কিন্তু যেটা বললেন ফজলু ভাই, যেটা বললেন, তাদের বক্তব্যের মধ্যে তো বললেন এমন কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক হতেই পারে, এর নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমরা দাঁড়াবো কোথায়? আমরা দাঁড়াবো ন্যূনতম
গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা পলিটিক্যাল পার্টি, যেখানে আমরা একমত হতে পারি। একমত হওয়ার প্রশ্ন আছে, যেমন একটু আগে আপনি খবরে আপনি দেখাচ্ছিলেন যে ওই যে ডক্টর আলী রিয়াদ যেটা বললেন না, যে সংশোধনী এনেও অধ্যাদেশ দিয়েও সংবিধানের এই সংস্কারটা করা সম্ভব। আমার আইনজ্ঞরা এই কথার জন্য আইনজ্ঞরা দরকার নাই, রাষ্ট্র রাজনীতি সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন বোধসম্পন্ন মানুষই যথেষ্ট। যে দেশে 16 বছর ধরে মানুষ এটা ভোট দিতে পারে নাই, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, গোটা লড়াইটা হচ্ছে ভোটের লড়াই, গণতন্ত্রের লড়াই, নিজস্ব প্রতিনিধির লড়াই এবং পুরনো ফ্যাসিজম যাতে কোনো চেহারা যাতে ফিরতে না পারে তার জন্য পরিবর্তনের লড়াই। সেজন্য কথাটা এসছে আগামী পার্লামেন্টে, যারা অর্থাৎ যাদের ম্যান্ডেট আছে, মানুষ ম্যান্ডেট দেয় কীভাবে, মানুষ থ্রু ইলেকশন সে তার ম্যান্ডেটটা দেয়। সুতরাং আগামী পার্লামেন্ট আমরা যে সমস্ত রিফর্মের এজেন্ডা যেগুলো আমরা একমত হতে পারবো সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে, অ্যাকসেপ্ট হবে, গৃহীত হবে। তার ভিত্তিতে আমরা নতুন গণতান্ত্রিক একটা দায়বদ্ধ সংবিধানের জায়গায় আমরা আসতে পারবো। এখন এগুলো করে ধরেন বিভিন্ন দলের এজেন্ডা থাকতেই পারে, এটা নিয়ে আমি বেশি উদ্বিগ্ন না। আচ্ছা, আসছে আপনার কাছে দুজন দর্শক আছে, ফোনটা জি 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 হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছিলাম। জি দেলোয়ার ভাই বলেন। জি, আমি বিজ্ঞ আলোচক সাইফুল হক স্যার, ওনার আসলে ওনাকে ভালোবাসি এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা অনেক ভালো। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা হলো 35 থেকে 37% এবং পতিত যে সরকার, যে দলটা পালিয়ে গেছে, তো তাদেরও একটা ভোটের জনপ্রিয়তা আছে 30 থেকে 33%। তো তাদের ছাড়া কি আসলে বর্তমান নির্বাচন কি গ্রহণযোগ্য হবে, আন্তর্জাতিকভাবে কি স্বীকৃতি পাবে? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। ফজলুর রহমান, আপনার কাছে জানতে চাব, আপনি আলোচনার সময় বলছিলেন যে আজকেই যদি বলি এনসিপি যে একটা বড় ধরনের ইফতার মাহফিল তারা করেছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, তো সেটা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন যে তারা কিভাবে সেখানে করে। আমার একটা আছে যে যখন এই দলটি গঠিত হয়, তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু তাদের সম্পদের হিসাব একদম ফেসবুকে দিয়েছেন, সামাজিক যোগাযোগ প্রকাশ করে তারপরে তিনি রাজনীতিতে এসেছেন। এক ধরনের স্বচ্ছতার একটা ব্যাপার তিনি তৈরি করেছেন। তারপর আপনি মানে তারা একটা স্বচ্ছতার প্রকাশ করেছেন, নিশ্চয়ই তারা এই তাদের দলের খরচের ব্যাপারে নিশ্চয়ই স্বচ্ছতার ব্যাপারটা দেবে প্রকাশ। আমি আপনাকে বলি, আমি এদের প্রথম, এরা আমাদের সন্তানের মতো, কি বলবো, বললে পরেই তো জিনিসগুলো ভুল বুঝাবুঝি হয়। আমাদের নেতাও আবার বলছে, আজকে দেখলাম যে এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স। আমি ডিফারেন্স হোক এটাও চাই না, এই ছেলেদেরকে আমি সমালোচনা ওইভাবে করতে চাই না। কিন্তু এটা আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশের রাজনীতির কোনো সন্তান, যাদের নামগুলো আমি 10টা ছেলের নাম একসাথে বলতে পারি, যে এদেরকেই চেহারাগুলো, এদেরকেই মানুষ এই চেহারাগুলো দেখে। এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত 6 মাসে 7 মাসে। এদের স্বাস্থ্য ভালো হয়েছে, এদের শার্টের বাড়ছে, গাড়ির জৌলস বাড়ছে, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে। এখন অনেকে, আমি যা দেখি, আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে বলে যে এই যে নব্য পুঁজিপতির শ্রেণী, আপত্তি নেয় আমার, লুটেরা পুঁজিপতির শ্রেণী, যারা গত 16 বছর একদল লোক আঙ্গুল ফুলা কলা গাছ ফুলে বট গাছ হয়েছিল, এরা তো সবাই পালায় যায় না, এরা তো সব দেশে আছে, এদের গায়ে তো কেউ হাত দেয় নাই। শুধু পলিটিক্সে যারা ডাইরেক্ট জড়িত ছিল, সালমান রহমানের মতো, এদের গায়ে হাত পড়ছে। অন্যরা তো সবাই, আমি যা শুনি, আমার কানে যে সব কথা আসে, আমি চাই এগুলো এটা আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু আমি শুনি নতুন লুটেরা শ্রেণী যারা ছিল বা আছে এখনো, তারা যে বেঁচে আছে, তাদের গায়ে যে আচরটি লাগছে না, এই সন্তানরা, আমাদের সন্তানরা তাদের সঙ্গে একটা রিলেশন রক্ষা করে এবং সেই সন্তানদের পিছনেও একটা কালো শক্তি আছে। আমি সবসময় কথাটা বলি, একটা কালো শক্তি আছে, যে শক্তিটা এখন একটু থামছে। যারা মনে করছিল যে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে, মুক্তিযুদ্ধ, তারপরে এই মানে 72-এর সংবিধান,
47 স্বাধীনতা হয়ে যাবে, যারা মনে করছিল একটু মনে হয় থামছে যে না এই দেশে আরও মানুষও আছে। এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা কি বিশ্বাস করে, কি বিশ্বাস এরা পলিটিক্স করে। এরা 5ই আগস্ট 2024 আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে, আর গত 7 মাস যাবৎ বিশেষ করে 5 মাস কি কথা বলছে, কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের। এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলাতে চায়, এটা একটু রাখছে। গণপরিষদ চায়, সংবিধান বদলাতে চায়। 72-এর 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান, সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে, যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা 6 মাস মন্ত্রিত্ব করে আসছে, 6 মাস বা 7 মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন, তো মন্ত্রীর সমমর্যাদায়, বা এখনো ইউনূস সাহেবরা আছে। এটা আমাদের দেশে কার শক্তিতে কাউলবান্দি ঠাকুর ছিল না। আমাদের গ্রামে, আমি বাইটটা মানুষ, বাইটটা কথা বলি, যে সংবিধানের উপরে শক্তিতে তুমি শপথ নিলা, 7 মাস যাবৎ রাষ্ট্র চালাইতেছ, সেই সংবিধানটা এখন নাই বলতেছ, তাইলে 7 মাস যাবৎ যে তুমি যে মন্ত্রিত্ব করলা, এটার খেসারত কে দিবে? আইনগত খেসারতটা কে দিবে? এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড রিপাবলিক যারা করবে, এই সেকেন্ড রিপাবলিকটা তো লাহোরে তো না, ইসলামাবাদে নাকি আফগানিস্তানের কাবুলে, কোথায়? কিসের সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বুঝাইতে চায়? তারা বাংলাদেশের নামটা, ওই যে আলী রিয়াজ আছেন একজন, যারা বাংলাদেশের নামটা খুব একটু ভদ্রলোকের মতো বদলায় ফেলতে চায়। তো আমার কথাগুলা খুব তিতা লাগবে। তাদের মনে আছে বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না। এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে, সকালে বিকালে রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে। এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে। সেই শক্তিটার নাম হলো সরকার, আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাব ইউনূস সাহেবের মতো লোকও ক্ষমতার মোহে অন্ধ হইয়া এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কুয়াশা চলছে কিন্তু দেশে, লাইট মারলেও দেখা যায় না। এই দেশে আইন নাই, আদালত নাই, মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, এই দেশে কিচ্ছু নাই। নারীর ইজ্জত নাই, গান নাই, বাজনা নাই, কিচ্ছু নাই। এই দেশে লালন নাই, এই দেশে রবীন্দ্র ঠাকুর নাই, এই দেশে নজরুল নাই, গান নাই, কিচ্ছু না, নাটক নাই। এই দেশে শাহজালাল নাই, 700 মাজার ভেঙে ফেলানো। এই দেশে আমানত শাহ নাই, বাইজেদ বুস্তামি নাই, এই দেশে খান জাহালানি নাই, সব ভেঙে ফেলানো এই দেশে। আহলে সুন্নাতুল জামাত নাই, যারা এই দেশে সুফিবাদের মাধ্যমে বাংলা এবং ভারতে যারা ইসলাম আনলো, সব শেষ হয়ে যাচ্ছে। এরা সেই ইসলাম রাখবে না, সেই মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে না, মুক্তিযুদ্ধের আদর্শ রাখবে না। এরা নতুন করে এই দেশটাকে, ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে, এখন দেখলাম কোথায় ট্রেন আটকেছে পাকিস্তানে। হ্যাঁ, আমি দেখলাম তো, এটা তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায়, আল কায়দার বাংলাদেশ বানাইতে চায়। যদি বাইছা থাকে বাংলার মুক্তিযুদ্ধের মানুষ আর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, এটা দেখা যাবে যে এই দেশে মানুষের দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হবে, নাকি এই দেশ কতগুলা সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির জন্য দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম 30 লক্ষ লোক দিয়ে। এটা দেখা যাবে। কিন্তু এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না। আমি সবাইকে হাত জোর করুন, এই জায়গাতে দেশ নিয়েন না, ওই জায়গায় নেওয়ার চেষ্টা করেন না। কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ। জি সাইফুল হক, আপনিও কি এতটা চিন্তিত? না, আমার তো উদ্বেগ আছে নাগরিক হিসাবে। উদ্বেগ আছে কয়েকটা কারণে। প্রথমত, আমরা তো কোনো ভুইফোড় কোনো জাতি বা জনগোষ্ঠী নই। আমাদের দীর্ঘ একটা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য আছে, সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের ঐতিহ্য আছে, গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ঐতিহ্য আমাদের। ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের মহান সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং পরবর্তী আমাদের যে উত্তরণ, এগুলো হচ্ছে আমাদের উত্তরাধিকার।
এগুলো পরতে পরতে যখন আপনি একটা নেশন যখন গড়ে ওঠে, একটা জাতি রাষ্ট্র গড়ে ওঠে, তার তো গড়ে ওঠার তার তো একটা দীর্ঘ একটা তার ধীরে ধীরে এক একটা ইট তাকে তৈরি করে করে তাকে এগোতে হয়। সুতরাং আমি আমার অনেক উত্তরাধিকার অস্বীকার করব। সেটা কোন উত্তরাধিকার? যেটা জুলুমের, যেটা জালেমের, যেটা মজলুমের বিরুদ্ধে, যেটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী দুঃশাসনের, নিশ্চয়ই সে উত্তরাধিকার আমরা অস্বীকার করব। কিন্তু যে উত্তরাধিকার আমাকে মর্যাদা দেয়, আমাকে গৌরব দেয়, আমার একটা ভূখণ্ড দিয়েছে, আমার একটা রাষ্ট্র গঠন করেছে, আমার একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চৈতন্য চেতনার মধ্য দিয়ে আমি গত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ। সুতরাং এবং তারপরে আমরা আমাদের পথ চলা, সুতরাং সেটাকে তো আপনি তার উপরে দাঁড়িয়ে আমি যেটা বলি, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ যে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারিনি, এবার 24-এর ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, সে অসম্পূর্ণ কাজগুলোকে বরঞ্চ আপনি সম্পূর্ণ করবেন। তার মানে অতীতের ভিত্তির উপরে দাঁড়িয়ে, আপনার গৌরবের উপরে দাঁড়িয়ে, তাই না, আপনি যে ফাউন্ডেশনটা তৈরি করেছেন, তো সেই জায়গাটা করতে যে আমি মনে করি যে হ্যাঁ, নানা অনেক আলাপ আলোচনা আছে। রাজনীতিকদের কাজকে তাদের প্রজ্ঞার পরিচয় দেওয়া, দূরদর্শিতার পরিচয় দেওয়া, ওই যে বললাম, এখন তারা যদি আমি বলি, যখন আপনি কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আবেগ বা রিপুগুলোকে দরজার বাইরে নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। এটা একবিংশ শতাব্দীতে একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধান করবার জন্য। আবার জনগণকে আমি একটা বহুত্ববাদী সমাজে একদিকে আমার নানা প্রশ্নে দ্বিমত আছে, বিতর্ক আছে, সেটাকেও একটা যৌক্তিক সমাধান করব। কিছু প্রশ্নে আমাদের ভিন্নমত থাকবে, কারণ এটাই তো খুব স্বাভাবিক। আবার একটা জাতীয় ঐক্যের বাতাবরণ লাগবে। কিন্তু সরকার, এটা এই কথাটা একটু বলার সুযোগ দেন, কিন্তু সরকার যদি সংকটটা হচ্ছে অন্য জায়গায়, ফজল ভাই হয়তো পরে হয়তো বলবেন, সরকার তো চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো দলকে, বিশেষ কোনো গোষ্ঠীকে রাজনৈতিক অর্থনৈতিক মদত দেবার কথা না। কিন্তু তারা যদি এটা করতে যান, তাহলে সরকারের চরিত্রটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশ্নবিদ্ধ হলে এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা, সে প্রশ্নটা আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন অনেক বড় আকারে হাজির হবে। আর আমি ছাত্রদেরকে বলেছি, তোমরা স্বাধীনভাবে তোমরা দাঁড়ানোর চেষ্টা করো। যদি সরকারি ছত্রছায়া থাকে, মানুষ এগুলোকে গ্রহণ করে না। মানুষ শুরুতেই যদি মানুষের একটা রিপালসিভনেস যদি তৈরি করে, যদি মনে করে যে তোমরা আসলে সরকারি দল, তোমরা কোনো না কোনোভাবে সরকারি দল হয়ে তোমরা ভূমিকাটা পালন করছো, তোমাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু শুরুতেই হোঁচট খাবার ঝুঁকি থাকবে। এটা নেওয়াটা ঠিক হবে না। না, তারা বলছে ভাই আমরা তো দেখছি, আমরা আলাপ আলোচনা করছি, স্বাধীনভাবে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু ওই যে বললেন, এবং তারা তাদেরকে তাদের যাত্রাগুলো যেভাবে, এটা মানুষের নানা প্রশ্নের জন্ম দিয়েছে, অর্থের উৎস নিয়ে প্রশ্ন জন্ম দিয়েছে, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন জন্ম দিয়েছে, তাদের শব্দ ভাষা বডি ল্যাঙ্গুয়েজের যে ধরন, এগুলোকে শুধু তারণের উচ্ছ্বাস বলে এটাকে শুধু এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদের মানুষ বিনয় চায়, মানুষ সৌজন্য চায়, মানুষ চাই বড়দেরকে আপনি সম্মান করবেন, আপনি বন্ধুত্বর হাত বাড়াবেন, ছোটদেরকে আপনি স্নেহ করবেন। এই যে আমাদের সামাজিক মেলবন্ধনের যে সম্পর্ক, আমরা নানা ধর্ম বর্ণ রাজনৈতিক বিশ্বাসের নিরিখে আমরা যে চলছি, হে তো এই সম্পর্কের জায়গা থেকে সময় খুবই কম। ফজলুর রহমান, আপনার কাছে এটা জানতে চাইব, জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এরই মধ্যে মনে হয় 166টি বিভিন্ন সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। এখানে একমত নই, আংশিক একমত, এ ধরনের প্রস্তাব পাঠিয়েছে। এই বিষয়টি আপনারা কীভাবে দেখেন? রাজনৈতিক দলগুলো 3টা টিক দিতে হবে, একমত নই কিংবা আংশিকভাবে একমত। আমি যদি রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না, কোনো মালিক না। আমি হইলাম মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলি। আমি হইলে এদের এই প্রশ্নের কোনো উত্তর দিতাম, এদেরকে বেয়াদ্দব বলতাম। যারা এই প্রশ্নটা পাঠিয়েছে বেয়াদ্দব বলতাম। কেন? রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু। এটা দিছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য, ওইটাকে বলে এমসিকিউ। এটা এমসিকিউ প্রশ্ন করছে ছাত্রদেরকে। 2, আমি এদের এই সব মাতাব্বরি এখন আর চাই না। এরা কমিশন যারা করছে, কমিশনের যারা প্রধান, তারা বাংলাদেশের কেউ না। এই 5টা-6টা কমিশন যারা করছে, বিশেষ করে যারা বড় বড় কথা করে, ডক্টর আলী রিয়াজ সাহেব বলছে কি অর্ডিন্যান্সের মাধ্যমে কনস্টিটিউশন পাস করে ফেলবে। আরে মিস্টার আলী রিয়াজ,
ভোট করে দেখেন 500 ভোট পান কিনা। বাংলাদেশের সমস্ত কথা বলেন, আপনি কিন্তু মার্কিন নাগরিক, এটা মনে রাখেন। বাংলাদেশের মানুষ মানে এক। দুই হইল, এখন আমি এইটাকে ইন্টারিম গভর্নমেন্ট আর কয়দিন মানবো জানি না, তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফাইনাল করিয়া একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দ্রুত ইলেকশন হোক, সবাইকে ডাইকা, এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলিয়া ঐক্য হবে সেটা দস্তখত করবে। আর যেটা ঐক্য হতে পারবে না সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন সাইফুল, আপনারা কি পেয়েছেন নাকি? আমরা পেয়েছি। আমি ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন যারা সাক্ষাৎ নিতে এসেছিলেন তাদেরকে আমি বলেছি যে প্রশ্নপত্রগুলো অনেকটা হচ্ছে যেটা এমসিকিউ পদ্ধতির মতন করে, অনেকটা ওই অবজেক্টিভ প্রশ্ন আপনাকে যেভাবে বলে। বাংলাদেশি যে আমাদের যে রাজনৈতিক সংকট, আমাদের যে রাজনৈতিক যে পরিবেশ, তাতে এই ধরনটা এটা কিন্তু কোনো এটা মানে দলগুলোর জন্য একটু কিন্তু হিউমিলিয়েটিং, একটু হানা উত্তর, আংশিক উত্তর, এটা ওটা এভাবে সমস্যার সমাধান করা যাবে বলে আমি মনে করছি না। বরঞ্চ তারা যদি খোলামেলা আলাপ আলোচনা করেন, কোন কোন প্রশ্নে কিভাবে আমরা একমত হতে পারি, বোঝাপড়া তৈরি করতে চাই। আর আমি পরিষ্কার করে বলেছি, সব দায় তাদের কাঁধে নেওয়ার দরকার নাই। আমরা সব ম্যান্ডেট তাদেরকে আমরা দিই নাই, তাদেরকে দিয়েছি আপনারা একটু উদ্যোগ নেবেন, আলাপ আলোচনা করবেন। কারণ ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে আমাদের পাবলিক অবস্থান আছে, কমিটমেন্ট আছে, যেখানে আমরা একমত হতে পারবো। সেই ভিত্তিতে আমরা দরকার হলে আমরা একটা সনদ তৈরি করব, নির্বাচন হবে, ইলেকটেড পার্লামেন্ট হবে, পরবর্তীকালে আমরা প্রয়োজনীয় রিফর্মের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করবে। ওনাদের কাজের জায়গাটাকে একটু ছোট করে আনা দরকার। ওনারা এত জিনিস এরকম বাক্স খুলেছেন যে বাক্স বন্ধ করার চাবি এখন ওনাদের হাতে নেই। সমস্যাটা হচ্ছে এইখানে। আমাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজের এক্সট্রা আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।